সিআইডি শাহিন এতিমখানার নাম করে সেই অসহায় মেয়েদের নিয়ে সেখানে রেখে তাদের পড়াশোনা করে এবং সব খরচ বহন করে। সত্যি এই মেয়েগুলোকে পাচার করে টাকা ইনকাম করে। তার সাথে যারা কাজ করে তাদের ভয়েস রেকর্ড শুনতে পেয়েছি। তবে আমরা এটা তদন্ত করে দেখব এবং পরে আপনাদেরকে সব বলতে পারবো। অনেক করুণ সুরে, তাহলে পরকীয়া বিষয়টা কি? সিআইডি সেটা ওর মেসেঞ্জার লিস্টে দেখে বুঝতে পারছি সে ওর মামাতো বোনের সাথে পরকীয়ায় লিপ্ত। তাদের ইনবক্সে অনেক অন্তরঙ্গ ভিডিও পাওয়া গেছে দুজনের। এই বিষয়ে তদন্ত করা হবে। সিআইডি আরও বলে, এখন আপনার বোনকে সেখানে যেতে দিয়েন না। আর তাকে এখন শাহিনের বিষয়ে কোনো তথ্য না দেওয়াই ভালো। আমরা সব তদন্ত করে দেখি, পরে সব এলমাকে জানানো যাবে। অনেক তার বন্ধুর কাঁধে হাতে রেখে, কোন পশুর হাতে আমার বোনকে তুলে দিলাম? সে আমার বোনের এত বড় কী করে সর্বনাশ করলো? সে কি করে পারলো আমার বোনকে ঠকাতে? এই বলে বলে চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। বন্ধু, শান্ত হয়ে থাক, দেখি আগে তদন্ত করুক, কি হয় পরে আমরা দেখব কি করা যায়। এই বলে অনেককে নিয়ে বাসায় চলে যায়। অনেকে বাসায় যে তার বোনের সামনে যায় না। নিজেকে বোনের কাছে সব থেকে বড় অপরাধী মনে হয় আজকে। আমি বোনকে রিকোয়েস্ট করে এমন একটা পশুর হাতে তাকে তুলে দিলাম। অনেকের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। সে বাড়িতে একদম চুপ হয়ে যায়। যা এলমা একদিন পর বুঝতে পারে, সে বুঝতে পারে শাহিনের ব্যাপারে হয়তো ভালো কোনো কথা শোনেনি। এলমা, কী রে ভাই, কি হয়েছে? অনেক কোনো কথা না বলে এলমার সাথে মাথা নিচু করে লজ্জা মুখে ঘর থেকে চলে যায় বাইরে। কি করবে সে যে এখন এলমার সাথে এইসব কথা বলে সব থেকে বড় অপরাধী হয়ে যাবে যদি শোনে শাহিন নারী পাচারকারী এবং পরকীয়া করে। অনেক খুব হতাশ হয়ে পড়ে। কিছুদিন পর শাহিন দেখে রাতে ওর ফেসবুকে ঢুকতে পারতেছে না। তার সব এবং সব কিছু হ্যাক করে তদন্ত কমিটি দখল করেছে। সে বুঝতে পারছে হয়তো এইগুলো এলমার পরিবার করেছে। তার বিষয়ে জানার জন্য সেই রাতে সে চলে যাওয়ার জন্য রেডি হয় ইন্ডিয়াতে। একটা ভিসা প্রসেস করে শাহিন চলে যায় ইন্ডিয়াতে। এইদিকে এলমা কিছুই জানতো না এই সবের। পরের দিন পুলিশ এসে ঘেরাও করে শাহিনের বাড়ি, কিন্তু তাকে পুলিশ পায়নি। কারণ সে যে গত রাতে চলে গেছে ইন্ডিয়াতে, কি করে পাবে তাকে? পুলিশ বড় হতাশ হয় তাকে ধরতে না পেরে। তারপর পুলিশ কল করে অনেককে। অনেক শাহিন বাড়ি থেকে চলে গেছে। তার মোবাইল হ্যাক হওয়ার পর সকল সোশ্যাল মিডিয়া তার যোগাযোগ মাধ্যম সে সিম দিয়ে খুলছে। তার এসএমএস যাওয়াতে সে বোঝে তার সব কিছু হ্যাক হয়েছে। সেই রাতে সে বুঝে গেছে তাকে তদন্ত করা হচ্ছে। তোমরা করতেছ। অনেক, তাহলে এখন কি করা যাবে? অনেকের বন্ধু ছিল পাশে, পুলিশকে বলা রাখতে, দেখতেছি কি করা যায়। এরপর পুলিশ কলে রেখে দেয়। এখন অনেক আর তার বন্ধু একটা পরিকল্পনা করে তাকে কি করে দেশে আনবে। তারা একটা সুন্দরী মেয়ের সাথে ডিল করে, তাকে দেশে আনতে পারলে 5 লক্ষ টাকা দেবে। সেই মেয়েকে শাহিনের নাম্বার দেয়, কারণ অনেক আর তার বন্ধুরা জানে তাকে ফাঁদে ফেলে ধরতে হবে, তা না হলে ধরা যাবে না। শাহিন ছিল মেয়েদের প্রতি আসক্ত, তাই তাকে নারী দিয়েই তাকে দেশে আনতে হবে। তারপর সেই মেয়ে শাহিনের সাথে যোগাযোগ করে, তার সাথে ভালো একটা সম্পর্ক লিপ্ত হয়। এইদিকে শাহিন এলমার সাথে যোগাযোগও বন্ধ করে দেয়। এলমা খুব কান্না করে, সে খুব কষ্টে থাকে, যা অনেকের ভেতর ফেটে যায় বোনকে এইভাবে দেখে। শাহিন পরে মেয়ের ফাঁদে পা দেয়। সে ভাবে আমি এক রাতের জন্য বাংলাদেশে যাব। সে মেয়ের সাথে এক রাত হোটেলে কাটিয়ে চলে আসব ইন্ডিয়াতে। এইদিকে মেয়ে অনেককে কল করে বলে আজকে রাতে সে ঢাকা এমন হোটেলে আসবে, আপনারা থাকবেন। তারপর মেয়েটি হোটেলে যেয়ে রুমে বসে থাকে। রাত তখন 12টা। শাহিন কল করে, কত নাম্বার রুমে তুমি? মেয়েটা বলে 212। তারপর কলিং বেল বেজে ওঠে। মেয়েটি দরজা খুলে দেখে শাহিন। মেয়েটি, আসেন বসেন, এই বলে সে। আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি ফ্রেশ হয়ে। ওয়াশরুমে যে অনেককে কল করে, আপনারা কোথায়? অনেক, আমি পুলিশ নিয়ে নিচে আসি। মেয়েটি, শাহিন আমার রুমে, আপনারা আসুন 212 নাম্বার রুমে। তারপর মেয়েটি ওয়াশরুম থেকে দরজা খুলে বের হয়। শাহিন দেখে এক অপরূপ নারী। সে তাকে জড়িয়ে ধরে বিছানাতে ফেলে দেয়। পরে মেয়েটির উপরে যে কত টাকা চাও দেব? আমার শুধু তোমাকে চাই, মেয়েটি তাকে বলে। আমার আর কিছু লাগবে না, যা কাজ হয়ে গেছে। এটা শুনে শাহিন বলে, কি কাজ? বলা মাত্র কলিং বেল বেজে ওঠে। শাহিন বুঝতে পারে তার জন্য ফাঁদ পাতা হয়েছে, কিন্তু আর কিছু করার নাই। দরজা খুলতে দেখে অনেক এবং তার বন্ধু।
আর ৮-১০ জন পুলিশ রুমে ঢুকলো এবং শাহিনকে ধরে নিয়ে যায় জেলে। তারপর অনেক বাসায় যেয়ে তার মাকে বলে সব কিছু। না করে এলমাকে বলতে, কারণ অনেক এখন তার বোনের কাছে অপরাধী। কিন্তু তার মা ওর বাবাকে বলে, আর বলে মেয়েকে বলো না। ওর বাবা সেই রাতেই স্ট্রোক করে, কারণ তিনি শাহিনকে অনেক বিশ্বাস করত। অনেকের মা দেখে ওর বাবা স্ট্রোক করেছে, তাই তাকে হসপিটালে নিয়ে যায়। দিন দিন অনেকের প্রেশার বাড়ছে। ওর পরিবার পুরোটা চালাতো ওর বাবা। এখন ওর বাবা স্ট্রোক করেছে, সে খুব হতাশ হয়ে পড়ে। এইদিকে তার বোনের কাছে সে অপরাধী হয়ে গেছে। হসপিটালে ডাক্তার বলে অনেককে, আপনার বাবা এখন ভালো আছে, তবে সে কোনো কাজ করতে পারবে না, কারণ তার মাথায় এক পাশে একটু সমস্যা হয়েছে এবং তার কথা এই জন্যই বেঁধে বেঁধে আসতেছে। দ্বিতীয়বার যদি আপনার বাবা স্ট্রোক করে তাহলে আর বাঁচানো যাবে না। এলমা, অনেক, তার মা সবাই হাউমাউ করে কান্না করছে। অনেকের চোখ দিয়ে অঝরা পানি ঝরছে। এলমা মনে মনে ভাবতেছে, শাইন কল ধরে না ভাইয়া, আমার কথা এড়িয়ে চলে, আব্বু স্ট্রোক করেছে। সব কিছু যেন অদ্ভুত মনে হচ্ছে। অনেকের কাছে এলমা আসা মাত্র অনেক দ্রুত হসপিটাল থেকে চলে যায়, কারণ সে তার বোনের কাছে থাকলে সে জানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। এরপর এলমা ও তার মা পরের দিন রিলিজ নিয়ে এলমার বাবাকে বাড়িতে নিয়ে আসে। পুলিশ শাহিনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নিয়ে যাওয়া হয় রিমান্ডে। পুলিশ, শাহিন ভালোই ভালোই সব কথা বল, না হলে তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। শাহিন, আমি কিছু করিনি। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে রিমান্ড হিসাবে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। শাহিন, বলতেছি। পুলিশ, বল কি করছস, নারী পাচারকারী কিভাবে করিস? শাহিন, পতিতালয় খুলেছি আমরা ৩ বন্ধু মিলে। সেটা অনেক ভালো চলে। মোটামুটি পতিতালয়ের খরচ দিয়ে মোটা অঙ্কের একটা টাকা থাকতো আমাদের কাছে। পুলিশ, ও মাই গড, তারপর? শাহিন, আমাদের সাথে অনেক ক্লায়েন্ট যোগাযোগ করত। তারা একদিনের জন্য নারী চায় না, তারা রক্ষিতা হিসেবে নারীদের চায় এবং তারা মোটা অঙ্কের টাকাও অফার করে আমাদের। তারপর বন্ধুরা ইন্ডিয়াতে চলে যায়। সেখানে যেয়ে তারা সেই সব ক্লায়েন্ট এর সাথে ডিল করে এবং আমরা কিভাবে মেয়েদের সেখানে পাঠাবো এবং কাদের পাঠাবো সেই ছক আঁকতে শুরু করি। কারণ কোনো মেয়ে ইচ্ছাতে যাবে না। তাদের কিভাবে আমাদের আয়ত্তের ভিতরে এনে পাচার করা যাবে সে পরিকল্পনা করি। তারপর আমাদের মাথায় আসে এতিমখানার কথা, যার মাধ্যমে আমরা ৫ম শ্রেণীতে পড়ে মেয়েদের এবং তার থেকে বড় মেয়েদের এনে পড়াশোনার খরচ চালাই এবং যারা এতিম, মা বাবা থাকতো না, তাদের নিয়ে আসতাম যাতে কোনো প্রকার জবরদস্তি না করতে হয়। যখন তারা 10-এ পাশ করতো এবং 16 বছর হয়ে যেত, ইন্ডিয়াতে পড়াবো এই কথা বলে তাদের পাচার করি, যা নারী পাচারকারী বলে। সেখানে আমার 2 বন্ধুর কাছে পাঠায়। তারপর তারা তাদেরকে বিক্রি করে দেয় ক্লায়েন্টের কাছে রক্ষিতা হিসেবে, যাদের কাজ থাকতো সারাদিন ঘরের সকল কাজ করা এবং রাতে ক্লায়েন্টের সাথে রক্ষিতা হয়ে সারা রাতে ওদের সাথে সময় দেওয়া। যারা পারতো না তাদের ওপর ক্লায়েন্টেরা চালাতো অত্যাচারের নিপীড়ন, কারণ তারা ছিল মেয়ে লোভী, তাদের নারীর প্রয়োজন। সারা রাত মদ খেয়ে রাতে আসবে তাদের নিয়ে মজা করতে। পুলিশ শাহিনকে তার গালে একটা চড় মারে। এই পশু, তুই কতগুলো মেয়ের জীবন শেষ করলি? শাহিন জোরে জোরে হেসে ওঠে এবং বলে, তা হিসাবের বাইরে। এই দিকে অনেক দিন পর তার বোনের রুমে যায়। সে জানে সে অপরাধী। সে এখন কি করবে? তার বোনকে যে এখনো বলার সময় হয়েছে। এখন বলতে না পারলে যে এখন অনেকের বোনের জীবনও শেষ হয়ে যাবে। অনেক, এলমা, তোর কাল সকালে আমার সাথে এক জায়গায় যেতে হবে। এলমা, কোথায় যাব? অনেক কিছু না বলে চুপ করে আছে। কিছুক্ষণ পর যাইলেই দেখতে পারবি। এলমা কিছু না বলে, ওকে যাব। কথা শেষ করে অনেক ঘর থেকে বের হয়ে গেল। সকালে ঠিক এলমা অনেক বের হয়ে যায় সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্য করে। অনেক গাড়িতে চুপ করে বসে আছে, চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে তার ভিতরে পুড়ে যাচ্ছে আর রাগে আগুন হয়ে আছে। এলমা দেখে একটা জেলখানার সামনে গাড়িটি থামালো। এলমা, এখানে কেন? অনেক, ভেতরে আয়, দেখতে পারবি সব। এলমার অনেকের কথা শুনে ভেতরে একটা ভূমিকম্প হয়ে গেল। কি হচ্ছে কি এসব? জেলখানায় কেন নিয়ে আসলো অনেক? শাহিন কি জেলখানাতে আছে? দূর, কি ভাবছি আমি? শাহিন এতটা খারাপ হতে পারে না। এলমা মনে মনে ভাবছে আর একটা করে সামনে পা বাড়াচ্ছে। এলমা জেলখানায় প্রবেশ করে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কি দেখছি? শাহিন কেন জেলখানাতে? তাৎক্ষণিকভাবে এলমা যে অনেকের শার্টের কলার ধরে। তুই আমার স্বামীকে জেলখানাতে এনে আমাকে দেখাতে আনছোস? এলমা আবার বলে ওঠে, হাউ ডিয়ার ইউ!
তোর এত সাহস কি করে হয়? অনেক এলমার মুখে তুই কথা শুনে তার ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু বাইরে সে নরম স্বরে। এলমা বোন, একটু অপেক্ষা কর, সব জানতে পারবি প্রমাণসহ। পুলিশ, এলমা আপা আপনি একটু ঠান্ডা হন। এলমা, পুলিশের কথা তার কানে আসতেই সে নিমেষেই চুপ হয়ে তাকিয়ে আছে শাহিনের দিকে। সে এখনও জানে শাহিন কখনো এতটা খারাপ হতে পারে না, কারণ সব মেয়ের কাছেই তার স্বামী যেমনই হোক ভালো থাকে। পুলিশ এলমাকে সব খুলে বলে, আপনার স্বামী শাহিন একজন নারী পাচারকারী, যা তিনি নিজে স্বীকার করেছেন। এলমা দাঁড়ানো থেকে ধপাস করে মাটিতে বসে পড়ে, তার মাথা দিয়ে সামনে ঘাম ঝরতে থাকে এবং সে জোরে জোরে চিৎকার করতে থাকে, না না, আমি বিশ্বাস করি না, শাহিন এমন হতে পারে না। শাহিন জেলখানার ভেতর থেকে বলে ওঠে, নাটক বাদ দে তুই। এলমা আমাকে ধরে দিয়ে এখন আসলি তুই আর অনেক নাটক করতে? এলমা এই কথা শাহিনের মুখে শুনে তার ভেতরটা মুচড়ে ওঠে। তার আর বুঝতে বাকি থাকে না পুলিশ যা বলছে সব সত্যি। পুলিশ, এলমা আপনি বললে তাকে আদালতে ওঠানো হবে। এলমা চুপ করে আছে, কি বলবে কিছু বুঝতেছে না। এর মধ্যে খবর পায় শাহিনের মামাতো বোন, যার সাথে সে দিনের পর দিন অবৈধ সম্পর্কে সব কিছু করে থাকে, এই মেয়ে আবার মদ থেকে সেবন করে সব করে, যা তারা দুজন রাতে করে। পরে শাহিন গভীর রাতের পর বাড়িতে আসতো, অতঃপর সেই মামাতো বোন চলে আসে জেলখানায়। এসে সে শাহিন শাহিন বলে চিল্লাতে থাকে। পুলিশ, এটা জেলখানা, আপনার বাসা না। মামাতো বোন, আমি শাহিনের মামাতো বোন, তাকে জেলখানায় ঢুকালো কে? পুলিশ, আমি, কারণ সে নারী পাচারকারী। মামাতো বোন, আপনার পাশে তারা কারা? অনেক। তুই কে? এখানে কি করিস? আমার ছোট বোনের জীবন নিয়ে খেলা এখনো শেষ হয়নি। তুই জানিস শাহিন বিবাহিত, তারপরে তুই কেন তোর বাড়িতে মেসেজ দিয়ে শাহিনকে বলতি যেতে মদ নিয়ে রাতে রুম ডেট করবি? মামাতো বোন চুপ করে আসে মনে মনে, এত কিছু জানলো কিভাবে? এলমা, কি বলিস অনিক, সে মেয়ে শাহিনের সাথে? সিসি। এই বলে এলমার ভেতরে ধুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে, এমন জোরে জোরে চিৎকার করে বলে, শাহিন তুই পশু, তুই কাল সাপ। এই বলে জেলখানার তালা তো খোলাই ছিল। এলমা ভিতরে যে শাহিনের গালে থুথু মারে এবং জোরে একটা চড় মেরে শার্টের কলার ধরে বলে, তুই এমন বেইমানি কি করে করলি? আমার অপরাধ কি ছিল? শাহিন জোরে জোরে হেসে আর কিছু বলেনি। এই হাসি যে এলমার জন্য বড় বিপদ সামনে, তা অনেক বাইরে থেকে ভালোভাবে বুঝতে পারছে। তারপর সেখানে এলমা অজ্ঞান হয়ে পড়ে যায়, অতঃপর অনেক তাকে নিয়ে বাড়িতে যায়। এইদিকে শাহিন জেল থেকে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে, এলমাকে কি করে শেষ করবে। এলমা মেয়েটি বাড়িতে যে ঘর থেকে বের হয় সাদা শাড়ি পরে, সে মনে করে তার স্বামী মারা গেছে, তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। এইদিকে অনেক হয়ে যায় এলমার কাছে সব থেকে বড় অপরাধী। হঠাৎ কিছুদিন পর যেতেই রাতের বেলা এলমা ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করে, সে লাল হয়ে ওঠে। এলমার মাকে জোরে একটা চিৎকার দিয়ে ডাক দেয়। অনেক, এলমার বাবা মা সবাই ছুটে আসে, দেখে মেয়েটি ঘন ঘন নিঃশ্বাস নিতেছে আর লাল হলুদ হয়ে যাচ্ছে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডক্টর বলে, এটা কোনো সাধারণ রোগ না যা ডাক্তার সুস্থ করতে পারবে, এটা কোনো ডাক্তারের চিকিৎসায় কাজ হবে না। অনেক হতাশ হয়ে ফ্লোরে বসে পড়ে। এলমার বাবা ডক্টরের কথা শুনে কপাল চাপড়াতে থাকে এবং এলমা তার মায়ের কোলে মৃত্যু হয়। অনেক এক চিৎকার দিয়ে ওঠে, বোনরে তুই আমাকে অপরাধী করে মরতে পারিস না বোন, ওঠ। এই যে তোর ভাই ডাকতেছে, ওঠ বোন। তাহলে এলমার মৃত্যুর রহস্য কি? কিভাবে এলমাদের বাসায় থাকতেও তাকে মারতে পারল শাহিন? এলমা তার মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অনেক জোরে জোরে চিৎকার করে, কি হলো? কেন সে এমনভাবে মরে গেল ডক্টর? ডক্টর, আমাদের জানা মতে সে কোনো অসুখে মারা যায়নি, মারা গিয়েছে অন্য কোনো কারণে। এইবার অনেক তার বোনের লাশ নিয়ে যে লাশ দাফন করে মাটি দিয়ে আসে এবং সেখানে অনেক প্রতিজ্ঞা করে সে তার বোনের প্রতিশোধ নেবেই, কিভাবে মারা গেছে তা খুঁজে বের করে তার প্রতিশোধ সে নেবে। সে চলে যায় জেলখানাতে পুলিশের কাছে। আমার বোনকে শাহিন কিভাবে যেন মেরে ফেলেছে। পুলিশ, তাদের সিসি ক্যামেরাতে দেখায় আপনার বোনকে মেরেছে শাহিন আর তার মামাতো বোন, এই যে শোনেন। অনেক আর এলমা যাওয়ার পরে সেই দিন জেলখানা থেকে তারা একান্ত কথা বলে। শাহিনের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। শাহিন তার মামাতো বোনকে বলে, আমি এলমার মৃত্যু চাই, যেভাবেই হোক তার মৃত্যু আমি 7 দিনের মধ্যেই চাই। অনেক সবটা ক্লিয়ার হয়ে যায়, এই মৃত্যুতে শাহিনের মামাতো বোনের হাত আছে। পরে অনেক সেখান থেকে চলে আসে চোখে পানি ফেলতে ফেলতে।
এইদিকে মেয়ের এমন মৃত্যু দেখে এলমার বাবা শোক আহত, তিনি স্ট্রোক করে মৃত্যু হয়। অনেককে কল করে তার মা বলে, তোর বাবা আর বেঁচে নেই, মারা গেছে। এই খবর শুনে অনেক দ্রুত জেলখানা থেকে বাড়িতে চলে আসে। এসে দেখে অনেকের বাবার লাশ, সাদা কাপড় দিয়ে পেঁচানো। সে বাবার পাশে বসে জোরে জোরে চিৎকার করে বলে, আমি অপরাধী, আমার জন্য তোমাদের মরতে হলো, কখনো আমাকে ক্ষমা করতে পারবো না। আবার সেই বোনের পাশে তার বাবার লাশ দাফন করে বাড়িতে আসে। এইভাবে অনেকের বোন আর বাবাকে হারায়। সে পরে অনেক খারাপ হয়, তাদের প্রতিশোধ নেবে বলে সে এত কষ্ট থাকে বলে সে মদ থেকে সব কিছু পান করে, যাতে সে নিজেকে খারাপ বানাতে পারে। হঠাৎ 2 দিন পর আবার তার মাও মারা যায়, সেই একইভাবে এলমার মতো লাল নীল হয়ে। অনেক তার মাকেও দাফন করে আসে। এইভাবে তাকে নিঃস্ব হয়ে যেতে হয়। এখন কথা হলো, তারা কিভাবে মারা গেল? এলমা ও অনেকের মা, এটা অনেকের মনে প্রশ্ন। সে এক রাতে মদ পান করতেছে আর জোরে জোরে চিৎকার করে বলতেছে, আমি এতিম হয়ে গেলাম, আমাকে শেষ করে দিল শাহিন। আমি তোকে আর তোর মামাতো বোনকে ছাড়বো না। এরপর শুরু হয় প্রতিশোধের আগুন অনেকের ভেতরে। তুষের মতো জ্বলতে থাকে আগুন। অনেক তার বন্ধুদের নিয়ে শাহিনের মামাতো বোনকে তুলে নিয়ে আসে একটা জঙ্গলে। তারপর অনেক তাকে জিজ্ঞেস করে খুব শান্ত কণ্ঠে, আমার মা বোনকে কিভাবে মারছস? শাহিনের মামাতো বোন, আমি তোদের মারবো কেন? অনেক জোরে একটা চিৎকার দিয়ে বলে, তাহলে কে মারছে? পুলিশের সিসি ক্যামেরায় সব প্রমাণ দেখ। তারপর শাহিনের মামাতো বোন বলে, তোর বোন এলমা আর তোর মাকে কালো জাদু করে মারা হয়েছে। কবিরাজের সাহায্যে শিরিক এর মাধ্যমে তোর বোন এলমা আর তোর মাকে মারা হয়েছে। এই কথা শুনে অনেক তাকে বলে, এখন তোকে বাঁচাবে কে? শাহিনের মামাতো বোন, তোকেও করা হয়েছে, তুই আর 2 দিন পর মারা যাবি, হাসতে হাসতে বলে ওঠে। পরে অনেক প্রতিশোধের চোখ রাঙিয়ে অনেক এবং তার বন্ধুরা তাকে ধর্ষণ করে। এমনভাবে ধর্ষণ করে হিংস্র বাঘ মনে হয় থাবা বসিয়েছে। পরে অনেক উঠে জোরে জোরে হাসে, প্রতিশোধ প্রতিশোধ। অনেকের বন্ধু বলে ওঠে, তুই কি করে বাঁচবি? অনেক, তোরা পালিয়ে যা, আমি দেখতেছি কি করা যায়। তা বলে সেখান থেকে সবাই চলে আসে। শাহিনের মামাতো বোন লজ্জায় লাশ দাফনের পাশে আত্মহত্যা করে বট গাছে। অনেক দ্রুত একটা হুজুরের কাছে যায়। সেখানে যে সব বিস্তারিত বলে হুজুরকে। হুজুর তাকে একটা আরবি লেখার চিরকুট দেয়। এটা সকালে ফজরের পর থেকে জোরে জোরে সূর্য ওঠা পর্যন্ত পড়তে, এবং বলে, এই খারাপ জিন তোমার শরীরে থাকাকালীন তুমি কোনো বিয়ে করতে পারবে না, কারণ এটা নারী জিন আসবে। অনেক এটা পরের দিন ফজরের নামাজ আদায় করতে হয় খারাপ হয়ে যাওয়ার পরেও, এবং সে হুজুরের দেওয়া চিরকুটটি পরে জোরে জোরে দেখে 2 দিনের মাথায় তার শরীরে কম্পন দিয়ে ওঠে। তারপর থেকে তাকে আর কোনো কালো জাদু এবং শিরিক করে মারতে পারে না, কারণ তার সাথে আছে খারাপ নারী জিন। এদিকে শাস্তি হিসেবে শাহিনকে আদালত ফাঁসি দেয়। এসব অতীত বলা হয়েছে লামিয়াকে। লামিয়া, অনেকের কথা শুনে চোখ দিয়ে শুধু পানি ঝরছে। ফজরের আজানের ধ্বনি বাজতেই আবারও অনেকের কণ্ঠে, কিরে রক্ষিতা, তুই কাঁদতেছিস কেন? লামিয়া বুঝতে পেরেছে অনেক আবার খারাপ জিনের আওতায় চলে গেছে। লামিয়া অনেককে বুঝিয়ে, একটু কাকির বাসায় যাব, আবার 2 দিন পর চলে আসব। অনেক, যা, তবে 2 দিনের বেশি যেন দেরি না হয়। লামিয়া তার কাকির বাড়িতে চলে যায়। পরের দিন পরে সে আবার সেই হুজুরের কাছে যায়, সব বিস্তারিত বলে। হুজুর, এটা তো খুব রহস্য আছে, খারাপ জিন সরিয়ে দিলে কালো জাদু তাকে শেষ করে দেবে, আবার খারাপ নারী জিন থাকতে অনেক তোমার ভালোবাসার মানুষ হবে না। এলমা, তাহলে কি করা যায় হুজুর? করুণ স্বরে। হুজুর, দেখ লামিয়া মা, এতটা সহজ হবে না তাকে সুস্থ করে তুলতে। যদিও এটা অসম্ভব না, তবে চেষ্টা করে দেখতে পারি আমি। তোমাকে 3টি কাজ দেব, সেই 3টি কাজ করলে তুমি পারবে তাকে আপন করে পেতে। আবারও হুজুর তারপর বলল, এখানে আসো কাছে। অতঃপর 3টি কাজের কথা বলল হুজুর লামিয়াকে। তৎক্ষণাৎভাবে লামিয়া একটু লড়ে চড়ে বসে। কি বলছেন হুজুর? এত কঠিন কঠিন কাজ আমি করতে পারবো? হুজুর, দেখো লামিয়া, তুমি যদি অনেককে আপন করে পেতে চাও তাহলে এই কাজগুলো তোমাকে করতে হবে। লামিয়া, হুজুর, আমি দেখি কি করা যায়, তবে আমাকে জানি অনেকটা সাহসী হতে হবে, তাহলে আমি পারবো এই কাজগুলো করতে। হুজুর, একটা কথা মনে রাখবে, এই কাজগুলো তোমার একাই করতে হবে, কারো সাহায্য নিলে কোনো কাজ হবে না। আর বড় কথা হলো, অনেককে তোমাকে যাতে ভুলে থাকে কিছুদিন,
সেই ব্যবস্থা করে তুমি সেখান থেকে তোমার কাকির বাসায় এসে পরে কাজগুলো সম্পূর্ণ করবে। লামিয়া চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর, আচ্ছা হুজুর, আমি পারবো। হুজুর, এই নাও পানি পড়া। একটা বোতল লামিয়ার দিকে ডান হাত দিয়ে বাড়িয়ে হুজুর তাকে দিল এবং বলল, যখন জিন আসবে ফজরের পর তুমি সে সময় খাইয়ে দেবে। যদিও অনেক কষ্ট হবে, তারপরও খাওয়াতে হবে। লামিয়া ডান হাত দিয়ে বোতলটি নিয়ে অনেকের বাসায় চলে গেল। অতঃপর পরের দিন ফজরের পর অনেককে দেখে জিনের সাথে পাশের রুমে বসে কথা বলছে। লামিয়া একটি গ্লাসে করে বোতলের পানি মিশে লামিয়া আগে তার দুটা ঠোঁট পানিতে লাগিয়ে চুমুক দিয়ে কিছুটা পানি খেয়ে নিয়ে যায় অনেকের কাছে। এক পা আগায় আবার পিছাতে থাকে ভয়ে ভয়ে, কারণ সেখানে যাওয়া তার মানা। তারপর হাঁটি হাঁটি পায়ে অনেকের রুমের দরজাটা খুলে ভেতরে যায়। অনেক, এখানে কি? এখানে আসা না তোমার বারণ? লামিয়া, আপনি জোরে জোরে দোয়া পড়তেছেন, তাই আপনার জন্য একটু পানি নিয়ে আসলাম, খেয়ে আবার পড়ুন। অনেক, কিসের পানি এটা? লামিয়া, পানি আবার কিসের? কল থেকে তুলে নিয়ে আসলাম। ভিতরে ভয় থাকলেও মুখে সাহসে ভরপুর। এরপর অনেক, এখানে রেখে যা, পরে খাবনে। লামিয়া, না, এখন খেয়ে নেন, পরে আমি নিয়ে চলে যাই গ্লাসটা। অনেক রাগী কণ্ঠে, দে আগে পানিটা খেয়ে তোকে উদ্ধার করি। এই বলে গ্লাসে অনেকের দুটা ঠোঁট লাগিয়ে পানিতে চুমুক দিতেই সে লামিয়াকে দেখে ঘুরতেছে, ঘর কাঁপতেছে ভূমিকম্পর মতো। তারপর অনেক অজ্ঞান হয়ে পড়ে। এই এলমা এলমা চলে যায় কাকির বাসায়, তাকে সে এই অবস্থায় রেখে। অনেকের জ্ঞান ফিরে সূর্য ওঠার পর। সে জ্ঞান ফেরার পরে, আমি ওখানে শুয়েছিলাম কেন, কি হয়েছে আমার? তার কাছে নিজেকে অস্বাভাবিক মনে হয়। যে দেখে ঘরটা অনেক গোছালো। অনেক, আমি কখনোই এভাবে ঘর গুছিয়ে রাখি না। তাহলে এত সুন্দর করে ঘর গোছানো কিভাবে? ভাবতে ভাবতে তার কিছু মনে পড়ে না। এইভাবে দিন চলে যায়। ঠিক রাতের সময় সে বাসায় এসে বিছানার পাশে দেখে একটা চিরকুট রাখা, তার মাঝে দোয়া লেখা। সে এটা পড়ে বারবার। ঠিক 12টার পর তার থেকে যখন জিন চলে যায়, এই দোয়া পড়ার কারণে তখন লামিয়ার কথা মনে পড়ে। এইখানে তো একটা মেয়ে ছিল, যে আমার অতীত শুনেছে গতকাল। সে কোথায়? আবার সে দেখে তার হাতের একটা চিরকুট, দোয়া লেখা। অনেক বুঝতে পারে লামিয়া এই দোয়া পড়ে তার থেকে জিন সরিয়ে তাকে সব কিছু প্রশ্ন করেছিল। অনেক ভাবে, এই মেয়েটি কে? আমার থেকে কেন সে সব কিছু জানতে চাইলো? আবার সে কোথায় চলে গেল? আমাকে তো একটা মেয়ে খারাপ জিনে ধরে আছে। এই খারাপ জিন থাকতে তো আমি কাউকে বিয়ে করে সংসার করতে পারবো না সুখে। তাহলে আমি লামিয়া মেয়ের সাথে কিভাবে উলঙ্গ হয়ে শুয়েছিলাম? সে কি তাহলে পতিতালয়ের মেয়ে ছিল? সিসি, আমি কি ভাবছি? সে যদি তাই হতো, তাহলে আমার অতীত জানতে চাইতো না, আর সে বলতো না সে আমার বউ। আচ্ছা, আর যদি বউ থাকতো, তাহলে আজকে কোথায় চলে গেল? অনেকের মনে হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর চোখ দিয়ে পানি ঝরছে তার মা বাবা বোনের কথা মনে পড়তে। আবারও সে বলতে শুরু করে, আচ্ছা, এই দোয়াতে এমন কি আছে যা পড়লে আমার সব অতীত মনে পড়ে? আর কান্না আসে। আর লামিয়াকে খুব মনে পড়ে। সে ছাড়া শূন্যতা অনুভব হয়। তাহলে কি সে কি সত্যিই আমার বউ? ইস, আজ যদি সে থাকতো, একটু তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথাটা গুজে দিয়ে ঘুমাতে পারতাম, তাতে যদি একটু শান্তি আসে। লামিয়া যখন সেদিন আমার সামনে কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলেছিল, কতটা নিষ্পাপ মনে হয়েছিল। সে আজ কোথায় চলে গেল? এই ভাবতে ভাবতে ফজরের আজান দিয়ে দেয়। আবার তার মধ্যে সে জিন এসে যায় এবং তার কাজ করতে থাকে। লামিয়া বাড়িতে যে হুজুরের কথা মতো তার প্রথম কাজ শুরু করে। সে চলে যায় রাতের আঁধারে গভীর জঙ্গলে। লামিয়ার পেছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখে। সে হতবাক হয়ে পড়ে ভয়ে। লামিয়ার শরীর পুরোটা কম্পন দিয়ে ওঠে। শরীরের লোমগুলো দাঁড়িয়ে ওঠে। তার পায়ের হাঁটি হাঁটি পা ফেলা বন্ধ হয়ে যায়। সামনে আর আগানোর কোনো শক্তি থাকে না। পুরো জঙ্গলে তার কাছে নিস্তব্ধতা লাগে। এই যে আমার জীবন কি আজকেই শেষ হয়ে যাবে? তাহলে কি আমি আর অনেকের ভালোবাসা উপভোগ করে মৃত্যু হবে না? হবে না, নাকি রাতের আঁধারে অনেকের বুকে আমার মাথাটা গুজে দিয়ে ঘুমানো? আবারও লামিয়া, পাবো নাকি তার বউ হিসাবে পরম ছোঁয়া? পাবো নাকি তার আমার কপালে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে অনেকের আলতো স্পর্শ? সাথে সাথে এই কথাগুলো ভাবতে ভাবতে তার চোখের কোণ দিয়ে টপ টপ করে পানি পড়ছে জঙ্গলের শুকনো পাতার উপর। লামিয়ার চোখের পানি পড়ার শব্দ শুনতে পেয়ে পিছনের লোকটি, তুমি কাঁদতেছ কেন মা? পিছনে থাকার লোকটির থেকে এই ধ্বনি শুনতে পেয়ে
সাহস করে পিছনে তাকাতে দেখে সাদা ধুতি পরে কেউ দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে যে এটা একটা মানুষ। তুমি কে মা, এত রাতে এখানে? লামিয়া তাকে বিস্তারিত বলে। লোকটি দেখে যেও বাকি পথটুকু, সেই সামনে একটা ভাঙ্গা ঘরে পাবে। লোকটিকে লামিয়া দেখে সাদা ধুতি পরে থাকা। লোকটি তার দিকে কিভাবে একটু তাকাতে সে ভয় পায়। আজকে না জানি তার সাথে কি হয়। একটু সামনে যেতেই দেখে দুই পাশে শুধু কবর আর কবর। আবার ডান দিকে তাকাতে দেখে কি লম্বা লম্বা সাদা কাপড় পরা কি যেন কবরের পাশে দিয়ে হাঁটছে। লামিয়া এই সব দেখে তার ভেতরে সব শুকিয়ে যায়। সে পানি পান করতে চায়। তারপর তার কানে ভেসে আসে কান্নার শব্দ। কিছু কবরের পাশে বসে সাদা কাপড় পরা লম্বা কারা যেন কান্না করতেছে। হাত তুলে সে বুঝতে পেরেছে এইগুলো জিন জাতি, যারা দুনিয়াতে ভালো কিছু কাজ করে গেছে। তাদের কবরে আযাব হওয়ার জন্য এই জিনগুলো, যাতে তাদের কবরের আযাব কম হয়, তাই জিনেরা আল্লাহর কাছে মোনাজাত করতেছে। এটা দেখে লামিয়া একটু সাহস পেয়ে বলে, আমি নারী, আমি সব পারি। এটাই তাকে আত্মবিশ্বাসী করে তোলে। তারপর সে হাঁটি হাঁটি পা ফেলে আবার সামনের দিকে আগাচ্ছে। হঠাৎ শুনে তার কানে ভেসে আসছে কিছু আরবি পড়ার শব্দ, কিন্তু মনে হচ্ছে এই আরবিগুলো সব অগোছালো। তারপর সামনে যেতে দেখে সেই ভাঙা ঘর থেকে শব্দ আসতেছে। লামিয়া সাহস করে ঘরের দরজার কাছে যেয়ে দাঁড়ায়, কিন্তু ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। ভেতর থেকে কেউ বুঝতে পারে দরজার বাইরে পায়ের আওয়াজ হচ্ছে, এবং সেই লোকটি বলে ওঠে, কে বাইরে, ভেতরে আসুন। লামিয়া চমকে ওঠে, আমি যে বাহিরে, উনি জানলেন কিভাবে? মনে মনে। তারপরে লামিয়া দরজা ফাঁক করে ভিতরে যায়। দেখে সে চমকে ওঠে, কালো একটা পোশাক পরা লোক, গলাতে শত শত তাবিজের মালা, হাতে অনেক প্রকার চিরকুট, এবং সামনে জ্বলছে অনেকগুলো মোমবাতি আর আগরবাতি। কি একটা স্মেল বের হচ্ছে ঘর থেকে। এ কেমন অদ্ভুত ঘ্রাণ বের হচ্ছে। লামিয়ার খুব অস্বস্তি মনে হচ্ছে। তাকে যে তার স্বামী অনেককে ভালো করতেই হবে। তাকে যে এখন প্রথম কাজ হলো কালো জাদু থেকে মুক্তি করা। যার কারণে লামিয়ার এখানে আসা। সে অনেক বড় কবিরাজ। সে এই সকল কালো জাদু ছোটানোর কাজগুলো রাতে করে থাকে, এবং হুজুর বলেছিল লামিয়াকে একা আসতে। মেয়েটি, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। লামিয়া কোনো কথা না বলে সামনের দিকে কাঁপা কাঁপা পা বাড়িয়ে কবিরাজের সামনে যেয়ে বসে। কবিরাজকে ভালো করে দেখে সে। কি অদ্ভুত একটি মানুষ, কালো ধুতি পরা এবং গলাতে তাবিজের মালা পরা। কবিরাজ জোরে বলে ওঠে একটা মন্ত্র। লামিয়া ভয়ে কাঁপতেছে। খানিকটা পর লামিয়ার দিকে তাকায় কবিরাজ। কবিরাজ, কি হয়েছে, কিসের জন্য এসেছো বলো। লামিয়া একটু সাহস পায় কথা বলার। সে কালো জাদুর বিষয়ে সব বিস্তারিত বলে, অনেকের কথা এবং তার পরিবারের কথা। কবিরাজ, এই যে বড় কঠিন কাজ, এই কাজ কি তুমি পারবে? অনেকের থেকে কালো জাদু সরাতে গেলে তোমাকে 4টি কাজ করতে হবে। লামিয়া মনে মনে বলে, হে আল্লাহ, আমি অনেককে স্বামী হিসেবে পাওয়ার জন্য আমাকে আর কতটা পরীক্ষা দিতে হবে আল্লাহ। এই বলে লামিয়া কান্না করতে থাকে, আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। কবিরাজ তাকে কাজগুলো দেয়। লামিয়া বড় বড় চোখ করে আপন মনে ভাবতেছে, অনেক, তুমি কি করছো, কেমন আছো? জানি না, আমি তোমাকে সুস্থ করতে যা যা করতে হয় করব। লামিয়া, আচ্ছা কবিরাজ, আমি সবগুলো জিনিস একসাথে করে পয়সার রাতে আসবো। অতঃপর লামিয়া বাড়িতে চলে আসে কাকিদের বাসায়। এরপর গাছের শিকড় একটি তাবিজ নিয়ে অপেক্ষা, কবে পয়সার রাত আসবে। কিছুদিন পরে পয়সার রাত আসলো। চারদিকে অন্ধকার আচ্ছন্ন দেখা যাচ্ছে। লামিয়া বুঝতে পারছে আজকে মনে হয় পয়সার রাত, আজকেই আমার যেতে হবে। তারপর রাত 11টার পর বেরিয়ে পড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলের ভেতরে যেয়ে আবার শোনে সেই কবরের ভেতরে কান্নার শব্দ, আর জিনেরা তাদের জন্য দোয়া করতেছে, এবং অনেক জিনেরা পাশে দাঁড়িয়ে হাঁটতেছে। হঠাৎ লামিয়ার মনের প্রশ্ন আসে, এদের মধ্যে খারাপ জিন কি আমার স্বামী অনিককে ধরেছে তাহলে? এইসব ভাবতে ভাবতে সেই ভাঙা ঘরের সামনে চলে আসে। আজকে কোনো ভয় পায়নি, নিজের থেকে দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ে। লামিয়া, এই যে সব জিনিস নিয়ে চলে আসছি কবিরাজ। কবিরাজ, সামনে বসুন, আর যেই জিনিসগুলো এনেছেন তা এই মোমবাতির পাশে রাখুন। কবিরাজ, দেখেন এই সব কাজে যার সাথে কালো জাদু ছোটাবেন তাকে লাগে। আপনি যেহেতু তাকে নিয়ে আসেননি, তাহলে আপনাকে এর পরের কাজগুলো করতে হবে। লামিয়া, আমার স্বামী ভালোর জন্য আমি সব করতে রাজি আছি।
কবিরাজ মোমবাতির পাশ থেকে সেই গাছের শিকড় এবং তাবিজ নিয়ে দেখে আরবিগুলো উল্টো করে পড়ে পড়ে সামনে এক বোতল পানি রাখা আর একটা কাগজে বালি রাখা। জোরে জোরে কোরআন আর আয়াতগুলো উল্টো করে পড়তেছে আর ফু দিতেছে। লামিয়া এইসব দেখে বড় বড় চোখ করে একটু লড়ে চড়ে বসে। কবিরাজ, আমার কাজ শেষ, এখন আপনার কাজ শুরু। 3টি কাজ করতে হবে, তাহলে অনেকের থেকে কালো জাদু শেষ হয়ে যাবে, আর কোনো ক্ষতি তার করতে পারবে না। লামিয়া, কি কি কাজ? কবিরাজ, একটি হলো চলবে, অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।